মিলিটারিতে চাকরি করা রাসবাড়ী উমাপতি বাবু বেশ কয়েক বছর আগে তার গিন্নিকে হারিয়েছেন। বয়স খুব বেশি ছিল না, উনিও 1 বছর হলো রিটায়ার করেছেন। একমাত্র মেয়ে শ্বশুরবাড়ি দিল্লিতে। বছরের একবার পুজোর সময় ছাড়া আর আসা হয় না বাবার কাছে। পুরনো কলকাতায় অন্ধ গুলিওয়ালা একটি দোতলা বাড়িতে একাই থাকেন উমাপতি বাবু। একটি কাজের মেয়ে আছে। সকালে ঘুম ভাঙিয়ে রান্না এবং ঘরের যাবতীয় কাজ সেরে 10টার মধ্যে সে চলে যায় অন্য বাড়িতে। বিকেলে আবার আসে আধ ঘন্টার জন্য। এইটুকু সময় ছাড়া উমাপতি বাবুর সাথে কথা বলার লোক বিশেষ নেই। মেয়ে বাবাকে অনেক বুঝিয়েছে, তোমাকে দেখে কে বলবে বাবা যে তুমি একজন এক্স মিলিটারি ম্যান, আনসোশ্যাল হয়ে যাচ্ছ, শরীরের যত্ন নাও না, ঘর থেকে বেরিয়ে যে একটু লোকজনের সাথে মিশবে, দুটো কথা বলবে, তাও না। কি করে এমন বোবার মতন এত বড় বাড়িতে থাকো কে জানে। তুমি এক কাজ করো, তোমার তো কলকাতায় কোনো পেছুটার নেই, এখানে আসলে তোমার নাতির সাথে সময় কেটে যাবে। বাড়িটা বিক্রি করে এখানে আমাদের কাছাকাছি একটা ফ্ল্যাট নিয়ে নাও না। বাবার একটাই উত্তর, নিজের বাড়ি ছেড়ে কেউ ফ্ল্যাট বাড়িতে থাকে নাকি, তাও আবার নিজের শহর ছেড়ে? তাছাড়া এখানে তো সব আমার হাতের মুঠোয়, ওখানে গেলে তোদের উপর নির্ভরশীল হতে হবে। এই উমাপতি বাবু কোনোদিন কারোর ওপর ডিপেন্ড ছিলেন না, বুঝলি। এরকম নানা রকম অজুহাতে মেয়ের প্রস্তাব বানচাল করে দিতেন তিনি। নিরুপায় মেয়ে বাবার একাকিত্ব কাটানোর উদ্দেশ্যেই শেষে বাবাকে প্রস্তাব দেয় বাড়ির ওপরতলাটা ভাড়া দেওয়া হোক। বাইরে দিয়ে ঘোরানো সিঁড়ি আছে, সেখান দিয়েই ভাড়াটেরা যাতায়াত করবে, শুধু ছাদের ওপরে একটা আলাদা বাথরুম করতে হবে। উমাপতি বাবুর চরম আপত্তি থাকা সত্ত্বেও কিছুটা মেয়ের জোরাজুরিতেই দোতলায় ভাড়া আসে দীপ্তি, অমিয় আর তার 5 বছরের মেয়ে দিয়া। বাড়িওয়ালা আমাকে হয়তো পছন্দ নয় ওদের। তুমিও তো বাড়িওয়ালা বলে নিজেকে এতদিন সরিয়েই রেখেছিলে। আজ গিয়ে না হয় আলাপ করে এসো। আজ নয়, কাল যাব। কাল রবিবার, ছেলেটাও থাকবে হয়তো বাড়িতে। মেয়ের কথায় পরদিন কিছুটা উপযাজক হয়েই উমাপতি বাবু বিকেলে একটা আমুল চকলেট নিয়ে দিয়াদের দরজায় কড়া নাড়েন। ভেতরে যেন কেমন ঝগড়া আর কান্নার আওয়াজ। একটু সময় নেই অমিয় দরজা খোলে। সামনে
ছিল। সামাজিক বা আইনত সিদ্ধ নয়, কারণ বিয়ের রেজিস্ট্রেশনও হয়নি। তখন অল্প বয়স ছিল, বুঝিনি পালিয়ে বিয়ে করার এই ফল পাবো। মাথার উপর ছাদ না থাকলে শত অসম্মান নিয়েই বাঁচতে হয়। আমার মা বাবা বেঁচে নেই, দাদারা কোনো ঝামেলায় পড়তে চায় না। আমার খালি ভয়, আমার কিছু হলে দিয়ার কি হবে। দিয়া তখন আর ছোট্ট আঙুলগুলো দিয়ে তার নতুন দাদুনের হাত টিপে টিপে দেখছে। মেয়েটা কোনো দিন আত্মীয় স্বজন দাদু ঠাকুমা দেখেনি। দিয়ার হাতটা শক্ত করে ধরে উমাপতি বাবু বললেন, অমিয়কে ছেড়ে দে মা, আজ থেকে তোরা আমার বাড়িতেই থাকবি। তুই রাজি হলে এই বাড়িতে ওকে আর ঢুকতে দেব না, ওর বিরুদ্ধে কেস লড়বো। কিন্তু কিন্তু মেসমশাই, আমি তো ভাড়া দিতে পারবো না। তাছাড়া দিয়ার পড়াশোনা, সবকিছুর জন্য তো আমরা ওর উপর নির্ভরশীল। ভাড়া তোকে দিতে হবে না, আর তোর কাজের জোগাড় করব আমি। ছেড়ে ফেল এসব পরনির্ভরতা। যে তোকে বউ হওয়ার সম্মান দেয় না, তার দয়ায় বাঁচতে হবে না। নিজের পায়ে দাঁড়িয়ে নিজের মেয়েকে বড় করবি, আর এটা শেখাবি অন্যায় করা আর অন্যায় সহ্য করা দুটোই সমান অপরাধ। নিজের পরিচয়ে মেয়েটাকে মানুষ কর্মা, লাগবে না তোর স্বামীর পরিচয় আর ওর বাবার পরিচয়। উমাপতি বাবু দীপ্তিকে সব বুঝিয়ে আত্মসম্মানের সাথে বাঁচার মন্ত্রে দীক্ষিত করে নিচে নেমে আসেন। দীর্ঘ দিনের বঞ্চনা আর অপমানের ফলে সর্বোপরি মেয়ের মুখের দিকে তাকিয়ে মাত্র কয়েকদিনের পরিচয় হলেও উমাপতি বাবুকে বিশ্বাস করেই পরবর্তী পদক্ষেপের জন্য নিজেকে মানসিকভাবে প্রস্তুত করে নেয় দীপ্তি। ওর এখন বাঁচার কারণ ওর মেয়েটা। ফোনে মেয়েকে সব জানান উমাপতি বাবু। নিজের সিদ্ধান্তের কথা জানিয়ে বলেন, তোর বিয়ে, তারপর তোর মায়ের চলে যাওয়ার পর ভাবতাম আমার বোধহয় সব কাজ ফুরিয়ে গেছে, আর বেশি দিন বেঁচে কি হবে। এখন মনে হচ্ছে আমাকে আরো অনেক দিন বাঁচতে হবে রে। আমার নতুন মেয়েটাকেও তো তোর মতন স্বাধীন স্বনির্ভর বানাতে হবে, নাতনিটাকেও বড় করতে হবে। অনেক কাজ, বুঝলি। কাল থেকে আবার পুরনো রুটিনে ফিরবো। অপর প্রান্তে মেয়ে নিশ্চিন্ত হাসি হাসে। সত্যি, মানুষের বেঁচে থাকার জন্য কিছু কারণ অবশ্যই চাই। বাবাও তার সেই কারণ খুঁজে পেয়েছে।